ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার আর নারায়ণগঞ্জের ৭ খুনের খলনায়ক নূর হোসেনের চরম পরিণতি দেখার পরও তাদের নিয়ে যখন অন্য এলাকার সন্ত্রাসীরা দমভুক্তি করে, তখন আসলে তারা কতটা ভয়ঙ্কর আর দুর্ধর্ষ হতে পারে। ক্রাইম ওয়াচ টিম কুমিল্লায় এমনই একজন চাঁদাবাজ, দখলদার, নির্যাতনকারী আর খুনির সন্ধান পেয়েছে, যাকে এলাকাবাসীর নাম দিয়েছে বিল্লু বাহিনী। হাজি বিল্লাল নামের এই ব্যক্তির উপর কেন এলাকাবাসীর এতটা ক্ষোভ? প্রকাশ্য দিবালোকে মানুষ খুন, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণ আর আধিপত্য বিস্তারের জ্বলন্ত উদাহরণ বিল্লু বাহিনী। এই বাহিনীর উপর কতটা ক্ষিপ্ত হলে পরে পুলিশ তাকে আটক করার পর গণপিটুনি দিয়েছে এলাকাবাসী, কুমিল্লা ঘুরে তারই অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার আর নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভয়ঙ্কর পরিণতির কথা জানার পরও দমভক্তি ভরে নিজেকে এরশাদ শিকদার কিংবা নূর হোসেনের সাথে তুলনা করত সেই বিল্লাল হাজি কতটা প্রভাবশালী আর ভয়ঙ্কর তার অনুসন্ধান করতে ক্রাইম ওয়াচ টিম হাজির কুমিল্লায়। শহরের পাশে নতুন উপশহর চাঁদপুর মধ্যপাড়া। তবে সিটি কর্পোরেশন আর ইউনিয়ন পরিষদ এলাকার মধ্যে পার্থক্য এই যে নবগঠিত এই শহরতলিতে নতুন নতুন ভবন উঠছে, আর কোথাও কোথাও খালি পড়ে আছে নতুন করে ভরাট করা প্লট। যারা এখানে বাড়ি করছেন তারা অনেকেই কুমিল্লা শহরের বাইরের মানুষ অথবা অন্য জেলা থেকে আসা মানুষ। যেহেতু অনেকেই এই এলাকায় নতুন, সেহেতু তাদের সাথে মরলিপনা করাটা খুবই সহজ। আর সেই পথই বেছে নিয়েছিলেন চাঁদপুরের হাজি বিল্লাল বাহিনীর প্রধান বিল্লু। এলাকায় জমি কিনলে তার মাধ্যমে কিনতে হবে, না কিনলে চাঁদা দিতে হবে। বাড়ি বানালে তার কাছ থেকে রড সিমেন্ট নিতে হবে। বহুল আলোচিত সমালোচিত এই বিল্লুর অপরাধের হাতে খড়ি কোত্থেকে? ছোটোবেলার থেকে সে একটু উগ্র ছিল, মানুষের সাথে আচরণ, খেলার মাঠও খারাপ করত। পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে প্রথম তার অপরাধ জগতে প্রবেশ হইল গরুর চুরির মাধ্যমে। সবগুলো লোক কিন্তু বাইরে থেকে আসে, কেউ মুরাদনগর থেকে আসে, কেউ বুড়িচং থেকে, বাহনফাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা বাড়িঘর করছে। এই এরার থেকেই মনে করেন টাকার পাহাড়টা তার হয়ে গেছে। গরু চুরি দিয়ে অপরাধ জগতে নাম লেখানোর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিল্লুর। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে বিল্লু। কথায় আছে বাপকা বেটা সিপাইকা ঘোড়া। বিল্লুর দেখানো পথেই পা বাড়ায় তারই 2 ছেলে রিজন ও রনি। বাপ বেটা 3 জন মিলেই মূলত চাঁদপুর এলাকা নিয়ন্ত্রণ করত। আমার চোখের সামনেও একটা ছেলেকে নাম মোকলেস নাম একটা ছেলে, এই ছেলেটারে মারতাছে। ছেলের দুলারে ওই হুকুম দিছে তোরা হুকিস্টিকটি লইয়া আইনে এই ছেলে বাপ 3 জনে মিলে এর মারলো। আসলে এই সিনারিটা দেখার পরের থেকে কিন্তু আমার মনের থেকে আমার নিজের নাম কিন্তু জহুরুল ইসলাম বেলাল। আসলে বেলাল নামটা এমন একটা অবস্থা হয়েছে, এই নামটাই আমার কাছে অনেককাল খারাপ লাগতেছে। তার অত্যাচারের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষাই আমার জানা নাই। আসলে সে মসজিদে মেহরাবের সামনে দাঁড়াইও অকথ্য ভাষায় গালিগালাজ করতো। কি কি অপরাধে জড়িত ছিল বিল্লু বাহিনী, তাদের অপরাধের মাত্রা কি ছিল তা জানতে চায় ক্রাইম ওয়াচ টিম। আমি হাজি বিল্লাল, আমি যেখান দিয়ে যাই 10 ইঞ্চি ওয়াল থরথরাইয়া কাঁপে। জায়গা কিনলো চাঁদা দেওয়ান লাগছে, বেচলো চাঁদা দেওয়ান লাগছে, ওই বিল্ডিং করবেন হেসুম দেওয়ান লাগছে। যে না কিনবো তারও মায়ের আছে, কিনে নিয়ে সেটা রাতকে চুরি করে আবার ঘরে তার দোকানে ইয়ে হতো। এইভাবে সে এই অপরাধরা নিয়ন্ত্রণ করতে, তার একটা বাহিনী আছে, তার ছেলেরা দিয়ে চালাইতো। 14 রকমের কারিগর, সন্ত্রাসী কোন, চাঁদাবাজি কোন, নারী নির্যাতন কোন, এরপরে যা তারা বাড়ি করবো চাঁদা না দিলে হেতার মাই শেষ, হেতার লাইফ শেষ। সে তো এই কারণের আটতে একটাই করতো নারায়ণগঞ্জের ওই কিতানা নূর হোসেন, আমি মারবো এনে কিতানা করতো লাতি লাশ পড়বে শ্মশানে। এদিকের একটা জাহানারা বেগম নামে একটা মহিলা এখানে নির্যাতিত হয়েছিল, ওরে ধর্ষণ করছিল, এটা নিয়ে মামলা করছিল। মামলায় 17 দিন সে জেল খাটছে। বাপ বেটা মিলে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগও বিল্লু
ও তার ছেলে রিজন আর রনির বিরুদ্ধে। মসজিদের লাখ লাখ টাকা আত্মসাৎ করার কারণে জীর্ণশীর্ণ অবস্থায় আছে মসজিদটি, কিন্তু বিল্লুর বাড়ির শান শওকত কোনো অংশেই কম নয়। যে আমার মসজিদ মানে বাই ফোর্স আপনাকে তার মসজিদে নামাতে মসজিদে দান করাটা শুক্রবারে কেন মসজিদে টাকা নিয়ে আসে নাই তার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে। সে নিজের নামে কেমন টাকা পয়সা তুলবো, মসজিদ পাতা খুলে মায়, ইমাম সাহেব পাতা খুলে মায়। শুধু কি সম্পদশালীদের কাছ থেকে চাঁদাবাজি আর দখলবাজি করেছেন বিল্লু? দূর দূরান্ত থেকে আসা শ্রমিকরাও তার নির্যাতনের হাত থেকে মুক্তি পায়নি। তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে শূন্য হাতে বিদায় করতেন বিল্লু। তো সে যখন হজে যায় তখন আমি তাকে বলছি, আপনি তো হজে যাই গিয়েছেন, মাপসাপ সাইডে যাইতে হইব, অপরাধ অন্যায় যে করছেন এগুলা। তো আপনি কয়জনের কাছে যাইবেন, পত্রিকায় বিজ্ঞাপন দেন, দিয়া আপনি রংপুরের লেবারের কাছে মাপ চান। কত শত লেবারের টাকা সে দেয় নাই, হিসাব নাই, সব বাইরে জিজ্ঞেস করেন। শুধু কি এলাকাবাসী আর বাইরে থেকে আসা লোকজনের সাথেই প্রতারণা করেছে বিল্লাল হাজি? না, তার আপন ভগ্নিপতিও প্রতারিত হয়েছেন বিল্লুর খপ্পরে পড়ে। এই ক্ষেত্রে নিজের বাপের নামও পরিবর্তন করতে চেয়েছেন বিল্লু। আর এমন প্রতারণার ফাঁদে পড়েছেন বিল্লুর ভগ্নিপতি আনোয়ার হোসেন পাটোয়ারি। আসলে তার বাবার নাম হইল ইউসুফ মিয়া ওরফে কালা মিয়া। তার বাবার নাম ইউনুস মিয়া না, ইউনুস মিয়া হলো তার চাচা। যে চাচাকে বাপ বানাইয়া জায়গা জমিন, শুধু আমার না, আমার মনে এরকম আরও অনেকেই আছে, চাচাকে বাপ বানাইয়া সে আমার নামে 1998 সন থেকে 9টা মামলা করে। একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে পরে অন্য এলাকার সন্ত্রাসীর করুণ পরিণতি হওয়ার পরও তার নামে দমভক্তি করতে পারে, সেটা শুধু বিল্লুর দ্বারাই সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ক্রাইম ওয়াচ টিমকে কাছে পেয়ে বহু বছর পর তাদের মনের ক্ষোভের কথা তুলে ধরেন ভুক্তভোগী এলাকাবাসী। সেই কথায় কথায় মানুষকে বলতো নূর হোসেনের চেয়েও আমি অনেক ভয়ঙ্কর। চাঁদপুরে কেউ কথা বলতে হলে আমার সাথে আগে মানে অনুমতি নিয়ে হতে হবে, পারমিশন নিতে হবে। আমার অত্যাচারের মাত্রা যদি সহ্য করতে পারবে সে চাঁদপুর থাকতে পারবে না, অথবা কেউ চাঁদপুর থাকতে পারবে না। বিল্লুর নির্যাতন থেকে রক্ষা পাননি তার ছেলে রিজনের শ্বশুর শাশুড়ি, এমনকি তাদের মেয়েও। প্রতিবাদ করায় বিল্লুর নির্যাতনের শিকার হন লাবণী দুলাল দম্পতি। বাধ্য হয়ে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন লাবণী ও দুলাল। আমার মেয়ের উপরে নির্যাতন হয়, জ্বালা যন্ত্রণা করে মেয়েরে। এই জন্য এই তো মেয়ে যখন 5 বছর আগে যখন করলাম, এটা তার একটা ছোট বাচ্চা ছিল 3 মাসের কোলে, তখন আমার বাসায় আসছিল। আসার পরে আমার দরজা জানালা ভাঙিয়ে আমার ঘরে পেট্রোল আগুন লাগাইয়ে দিছিল, পেট্রোল ডাইলে। জামাই রিজন। আমরা কল্পনাতীত অতিষ্ঠ, কল্পনা করা যায়। বললাম তো, যদি যে বেড়া সৃষ্টি করছে সেই বেড়া জানে, আর আমরা জানি, বললে শেষ হবে না আমাদের। দর্শক, ছিচকে গরু চোর থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া বিল্লুর দৌরাত্ম্য এতটাই বেড়েছিল যে সে প্রকাশ্যে মানুষ হত্যা করতেও দ্বিধা বোধ করেনি। নিজের আধিপত্য ধরে রাখতে 2 ছেলে রিজন আর রনিকে নিয়ে প্রকাশ্যে হত্যা করে বিদেশ ফেরত সাদেক আলী খন্দকারকে। কিন্তু কেন? তুলে ধরা হবে তাও, তবে তার আগে নিতে হচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পর, ততক্ষণ ক্রাইম ওয়াচের সাথেই থাকুন। দর্শক, আবারও ক্রাইম ওয়াচে আপনাদের স্বাগত। কুমিল্লার চাঁদপুর মধ্যপাড়া এলাকার অঘোষিত সম্রাট ছিল বিল্লু বাহিনী। নিজের 2 ছেলে রিজন আর রনিকে নিয়ে গড়ে তোলেন তার অন্ধকার জগৎ। কেউ চাঁদা না দিলেই তার উপর খড়গ নেমে আসতো বিল্লুর। প্রবাস ফেরত সাদেক আলী খন্দকার বাড়ি বানাবেন এমন খবরে তার কাছে 30,000 টাকা চাঁদা দাবি করেন বিল্লু। সেই চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে কুপিয়ে ছুরিকাঘাত করে বিল্লু বাহিনী। শুধু তাই নয়, যারা বিল্লু বাহিনীর ডাকে সাড়া দিয়ে সাদেক আলী খন্দকারকে হত্যায় সহযোগিতা করেনি তাদের উপরও নির্যাতন চালায় বিল্লু ও তার ছেলেরা। বিল্লুর এই ক্ষমতার উৎস কি? সাদেক আলী খন্দকারের সাথে ফাহমিদা রহমান মায়ার বিয়ের বয়স 26 বছর। অর্থনৈতিকভাবে একটু ভালো থাকার আশায় 24 বছর দেশের বাইরে ছিলেন সাদেক। কতদিনই বা স্বামীকে কাছে পেয়েছেন মায়া? বিদেশ থেকে দেশে ফেরার পর যখন সবকিছু গুছিয়ে আনতে শুরু করেছেন, তখনই মায়ার জীবনে নেমে আসে
চরম দুর্যোগ। 9 ফেব্রুয়ারি সাদেককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খুন করে একদল হায়েনা। স্বামী বিদেশ আছেন, হয়তো এবছর না হয় আগামী বছর আসবেন, এমন আশা বুকে ধারণ করে 24টি বছর কাটিয়ে দিয়েছেন মায়া। এখন তার সামনে সেই আশাটুকুও নেই। ঘাতকেরা তার স্বামীকে সরিয়ে দিয়েছে দুনিয়া থেকে। এক জীবনে কি পেলেন মায়া? তার যে সবকিছুই গেল। সাড়ে 11টায় আমার এক ভাই ফোন দিয়ে বলল উনি মারা গেছে, আপনি আসেন। আমি কি বলে, তো আমি বিশ্বাস করিনি। পরে ওর মোবাইলে ফোনটা দিলাম, ফোন দেওয়ার পরে আপনি আর মোবাইলে রিং হয় না। এরপরে বাড়ি থেকে বিভিন্ন মানুষ আমার ফোন দিয়ে বললো মেয়েটাকে নিয়ে আপনি গাড়ি ভাড়া করে চলে আসেন, উনি হয়তো নাই। এটুকু শুনছি। সাদেক আলী খন্দকারকে যারা চিরতরে সরিয়ে দিল, তারা শুধু মায়াকেই বিধবা করেনি, এতিম করে দিয়েছে তার 2 সন্তান ইরিন এবং সানিকেও। স্বামীকে যখন হত্যা করে সন্ত্রাসী বিল্লু বাহিনী, তখন ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় ছিলেন মায়া। যখন খবর পেলেন, তখন তার সবই শেষ। আমার স্বামীটা তারা যে নির্মমভাবে মারপিট করছে, হত্যা করছে, আমি এটার আপনার সূক্ষ্ম বিচার চাই। কারণ তার যদি সূক্ষ্ম বিচার না হয়, এভাবে ঘরে ঘরে আমার মতো অনেক মেয়ে বিধবা হবে, অনেক সন্তান আপনার বাবা হারা হবে। বাবার হত্যাকাণ্ডের ঘটনায় এতটাই শোকাতুর সাদেক আলীর ছেলে সানি, ক্রাইম ওয়াচ টিমের সাথে কোনো কথাই বলতে পারেনি সে। এলাকায় থেকেও আদরের ছোট ভাইকে বাঁচাতে না পারার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে সাদেক আলী খন্দকারের বড় ভাই সুজা আলী খন্দকারকে। আমার ভাড়াটি একটু টাকাটা নিয়ে আমি রিক্সাটা দিয়ে গেছি, বুধ 2 মিনিট পরে শুনি সাদেক মারা। কি কয় সাদেক মারা? সাদেকরে মাইরে এলেছিনি, আর কি কয়? সাদেক আলীর চাঁদপুরের এই জমি নিয়েই মূলত সমস্যা তৈরি করে বিল্লু বাহিনী। এই জমিতে বাড়ি করতে হলে কিংবা জমি বিক্রি করতে গেলে 30,000 টাকা দিতে হবে সাদেককে। সেই চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় 9 ফেব্রুয়ারি বিল্লু, তার 2 ছেলে রিজন ও রনি এবং বিল্লুর ক্যাডার জামাল, জলিল, ইমন ও বিধান মিলে প্রকাশ্যে সাদেক আলী খন্দকারকে খুনের নেশায় মত্ত হয়ে ওঠে। কোন জায়গাটিতে সাদেককে খুন করে বিল্লু বাহিনী, সেটিও সরেজমিন দেখতে যায় ক্রাইম ওয়াচ টিম। নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এবং এলাকায় ত্রাসের রাজত্ব পাকাপোক্ত করতে বিল্লু বাহিনী দৌড়িয়ে দৌড়িয়ে খুন করে সাদেক খন্দকারকে। ধর করে ধরে আনছে, আইনা সেটা বিল্ডিংটার কোন আড়ার ভিতরে মাতুল দিয়া বাড়িতে আছে, ইট দিয়া বলতাইতেছে। এটা কইছে বুঝছেন খুনি বিলু নিয়ে। হ্যাঁ, কথার বাক্যে মানুষের লগে মাইট পাড়ার ভিতরে কথার বাক্যে মানুষ মার্ডার করলে কত কোটি টাকা যায় আমি দেখতাম। একটা দাও কাইরে লইয়া মাথা বেড়াই একটা কূপ দিল হাজি বিল্লালে। কূপ দেওয়ার পর তার ছেলে আইয়া মাথা বেড়াই আবার একটা হাম্বুল হাতুরা বড় এটা দিয়ে বাড়ি দিল। তার ছোট ছেলে একটা ছুরি আসলো, ছুরি দিয়া মাথা বেড়াই আঘাত করলো। করণের পর হাজি সে একবার গান হারার মতন হয়ে গেছে। তখন হাজি বিল্লাল তার চুলি ধরে টাইন না এই ওয়ালের সাথে বসাইছে। এটি হচ্ছে সাদেক আলী খন্দকারের রক্ত, যাকে তারা হত্যা করছে। শুধু তাই নয়, সাদেক আলী জীবিত আছে এমন ধারণা করে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীরা, তখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সাদেকের উপর আবারও ঝাঁপিয়ে পড়ে বিল্লু ও তার ছেলে রিজন এবং রনি। অটো উঠাইয়া সারছি, একটু সামান্য একটু গেছি তো উঠতে পারলো না। যাওয়ার পরে আবার রিজন হেমার দিয়ে আইসা পাগুলাতে পারিস। আমি কিছু তোর কাছে আল্লাহর দোয়াই আর তুই মারিস না। হাজি বিল্লাল ওই দিকে দেখতেছে পাগুলি লড়তাছে। তখন হাজি বিল্লাল আবার বলতাছে তে মরছে না, তার পাও লড়তাছে, কইয়া আবার দমুরি আইছে। আইয়া হাজি বিল্লাল এবং বিল্লালের ফুত আবার পাও বেরেন শুরু করছে। সাদেক আলী খন্দকারকে হত্যা করেও ঝাল যায়নি বিল্লু বাহিনীর। তাকে হত্যাকাণ্ডের সময় যারা সহযোগিতা করতে এগিয়ে আসেনি, তাদেরকেও
পরবর্তীতে নির্যাতন করে বিল্লু ও তার ক্যাডার বাহিনী। শার্টটার লগে বাড়ি দিছে, এরপর আতা ছিল আতুল, মোটা আতুল ছিল, এই আতুলের ডাটটা দিয়ে বাড়ি দিছে একটা, আর মাথা বাইরে হিট দিছে 3টা। লগে গেলাম না কেন, মারামারি করতাম হ্যাঁ লগে। আমরা মামু ডাকি হারি, সাদেক মামু, হ্যাঁ মারতাম যাইতাম, আমরা গেলাম না কি লেগে আমার মারছে। বিল্লুর এরকম হিংস্রতার কারণ কি? কোন খুঁটির জোরে ধরাকে সরাজ্ঞান করত বিল্লু? কি বলছেন এলাকাবাসী? ওনার এই যে একটাই দাফট, এটা হলো মূল কারণটা হলো হ্যাঁ যে সুমকালা যে সরকারে আসে ওই সরকারের পক্ষে থেকে কিন্তু কাজগুলো করে, যে কোনোভাবে হোক এরা ম্যানেজ করে নেয়। যখনই বিএনপি ক্ষমতায় ছিল তখন আকবর হোসেন তার সব কিছু, বাবাও বলা যায় তার। আবার যখন হাজী আকম বাহাউদ্দিন বাহার আসছে বলছে আপনি আমার বাবা। যখন আবার জাতীয় পার্টি ছিল তখন আনসার আহমেদ ছিল, মরহুম আনসার আহমেদ ছিল তার বাবা। এটিই ছিল তার দাম্ভিকতার মূল কারণ। কুমিল্লার নূর হোসেন খ্যাত বিল্লু কি থেকে যাবে ধরাছোঁয়ার বাইরেই? সে কি আবারও খালি করবে কোনো মায়ের বুক, নাকি আবারও ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে কোনো নারীর শ্লীলতাহানির কাজে? না, পাপ বাপকেও ছাড়ে না। যেমন শীতলক্ষায় ভেসে উঠেছিল নূর হোসেন আর তারেক সাইদের পাপের ফল 7টি লাশ, তেমনি কুমিল্লার চাঁদপুর এলাকার মানুষ সাদেক হত্যাকাণ্ডের ঘটনায় জেগে ওঠায় পালাতে পারেনি বিল্লু। দুর্দণ্ড প্রতাপশালী এই বিল্লুকে ধরে গণপিটুনিও দিয়েছে ক্ষুব্ধ মানুষ। দুর্লভ সেই ছবিও এসেছে ক্রাইম ওয়াচ টিমের কাছে। দর্শক, আরেকটি বিরতি নিয়ে তুলে ধরা হবে বীর জনতার জেগে ওঠার দৃশ্য, তবে তা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। আইনের হাত যখন বিল্লুদের মতো দুষ্ট প্রকৃতির লোককে শেকল পরাতে ব্যর্থ হয়, তখন জনগণই একমাত্র রক্ষা কবচ। কুমিল্লার চাঁদপুরবাসী আবারও সেটি প্রমাণ করল। যুগের পর যুগ বিল্লুর অত্যাচারে অতিষ্ঠ মানুষ ঘুরে দাঁড়িয়েছে। নিরহ নিরপরাধ সাদেক খন্দকারকে হত্যার পর বীর জনতাই বিল্লুকে ঘেরাও করে গণপিটুনি দেয়। জনগণের রোষানল থেকে বিল্লুকে রক্ষা করে পুলিশ। তবে এত দেরিতে কেন বিল্লুর হাতে হাত করা পড়ল? বিল্লুর অত্যাচার নির্যাতন মুখ বুজেই বছরের পর বছর সহ্য করেছেন চাঁদপুরের মানুষ। চাঁদা না দিলে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দিত বিল্লু। আমি তো এ পর্যন্ত এটি কোনো ব্যাপার না। এমনই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক বাড়িওয়ালা বিল্লুর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন। তবে চাপের কারণে সেই মামলাটিও বাড়ির মালিক আপোষ করতে বাধ্য হয়েছেন। হাজি বিল্লালের ছেলে, বাপ ছেলে দুজনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলার নাম্বার 36/2016। তো আমি তো কিছুই জানলাম না মামলাটা কিভাবে শেষ হয়ে গেল। মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে। তো দারগাকে বললাম, দারগা আমার লগে খারাপ ব্যবহার করে। তো বলেন, বিত্তবান যারা যদি পয়সা করি থাকে তাহলে তো সন্ত্রাসী করে যায়, তো আমাদের মতন মানুষ তো কাজ করে ভাত খেতে পারবো না। 16 সালে যে একটা মামলা হয়েছে সেটা চাঁদাবাজি মামলা। এই মামলার বিষয়ে আমি মামলার যে বাদী আছে অ্যাডভোকেট মেবি আবুল হোসেন নাম, আমি আবুল হোসেন সাহেবের সাথে কথা বলেছি এই বিষয়ে। এটা এখন বাদী পক্ষ যদি ওটা করতে চায় তাহলে আদালত সেটা বিবেচনা করতে পারে। তবে পাপ ভারী হলে বাপকেও ছাড়ে না, এমন নির্মম সত্য প্রতিষ্ঠিত হয়েছে বিল্লু ও তার 2 ছেলে রিজন এবং রনির ক্ষেত্রে। নিরপরাধ সাদেক খন্দকারকে হত্যার পর নিজের আলিশান বাড়িতে টিকতে না পেরে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিল বিল্লু। ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে জনরোষ থেকে উদ্ধারের চেষ্টা চালায়। সকালবেলার দাপুটে খুনি সন্ধ্যা না হতেই ভেজা বেড়ালে পরিণত হয়। মানুষের সহ্যের দেয়াল ভেঙে গেলে যা হবার বিল্লুর ক্ষেত্রে তাই হয়েছে।
পরে বিল্লুকে জিজ্ঞাসাবাদের সূত্রে তার টিন শেড বাড়ি থেকে সাদেক খন্দকারকে যেসব দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেসব উদ্ধার করে পুলিশ। বিল্লুর সহযোগী বিধানও গ্রেপ্তার হয়। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে বিল্লুর দুই ছেলে সন্ত্রাসী রিজন, রনি এবং জামাল, জলিল ও ইমন। হত্যাকাণ্ডে অংশ নেয়া 7 জনকেই চিহ্নিত করেছে প্রত্যক্ষদর্শীরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র বিল্লুর আস্তানা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারপরও বিল্লু ও বিধানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ না করায় মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নিহতের স্বজনরা। এলাকাবাসীর জানা মতে যেই পরিমাণ অস্ত্রর ভান্ডার আছে, এই ভান্ডারের 1% অস্ত্রও না, কারণ তার কাছে আগ্নেয় অস্ত্র আছে, পিস্তল আছে, বন্দুক আছে, রাইফেল আছে। তার ছেলেরা বিভিন্ন ইলেকশনে রাইফেল দিয়ে গুলি করছে। রিমান্ডে আনছে 164 করে নাই। আর এটা কোনো ইয়ে না। 164 না করার কারণ কি মনে করছেন? সেটা আমার মনে হয় অদৃশ্য কারণ, অদৃশ্য হাতের হয়তো কোনো খেলা ইশারা আছে, যার জন্য সে ক্ষমতাশালী লোক। কেউ কেউ মনে করছেন বিল্লুকে এই মামলা থেকে বাঁচাতে এখনো তৎপর একটি মহল, আর বিল্লু এই মামলা থেকে বেঁচে গেলে সাদেক খন্দকারের মতো অনেকের জীবনেই নিভিয়ে দিতে পারে বিল্লু বাহিনী। এমন আশঙ্কা তাড়া করে ফিরছে বিল্লুর নির্যাতনের শিকার এলাকাবাসীর মনে। কুনি বিল্লালরে 2 দিন রিমান্ডে আইনা জামাই আদর রাখছে, 164 করাইলো না। যেই কোনো মুহূর্তে হয়তো বাড়ি আসতে পারে। বাড়ি আসলে আমাদের অবস্থা কি হবে এটা আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে না। আমরা নিজেরাও এই আতঙ্কে আছি। তবে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া বলছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং সাক্ষীদের জবানবন্দি মামলা প্রমাণে যথেষ্ট। এক্ষেত্রে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না নিলেও কোনো ক্ষতি নেই। আর যেহেতু মামলাটা উদ্ঘাটিত এবং প্রকাশ্য দিবলকে ঘটনা ঘটেছে, সেখানে মামলার প্রমাণ করার জন্য যথেষ্ট সংখ্যক এভিডেন্স আমাদের কাছে আছে এবং আগামীতে আরও পাবো। তা আমরা পরবর্তীতে এই বিষয়টা দেখব অন্যান্য আসামি গ্রেপ্তারের পরবর্তী সময়ে। বিল্লু বাহিনীর অতীত রেকর্ড যে ভালো নয় তা স্বীকার করে তিনি বলেন, এলাকাবাসী সোচ্চার ছিল না বলেই বিল্লুর দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। মানুষ যখন অপকর্ম করে, কোনো মানুষ যখন তার নিজের অপকর্মকে চাঁদাবাজি হোক, ছিনতাই হোক, যেটাই করুক না কেন, কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ যদি পুলিশের কাছে অভিযোগ না করে, সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা হয়ে বা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আর অনেক সময় যে কোনো চাঁদাবাজি সন্ত্রাস বা কারোর বিরুদ্ধে কেউ যে প্রকাশ্যে দিবলকে সাক্ষী দেবে, সেটাও তারা অনেক সময় দিতে চায় না। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় অপরাধী সেক্ষেত্রে অনেক সময় পার পেয়ে যায়। সবশেষ ক্রাইম ওয়াচ টিম কথা বলে বিল্লুর স্বজনদের সাথে। তাদের দৃষ্টিতে বিল্লু কেমন, আর যাদের ছত্রছায়ায় বিল্লু এলাকায় আধিপত্য ধরে রেখেছিল তারাই বা এখন কি বলেন? তো আমার সাথে সেও বিচার আচারে যাইতো অনেক সময়। উনি আমাদের বয়সও বড় মুরব্বী মানুষ, উনি অনেক সময় অনেক প্রতিপক্ষ হইয়া যাইতো হঠাৎ করে বিল্লাল। তা আমরা অনেক বুঝাইছি ওনারে। আমি কেমন এমনি কর্মক্ষেত্রে মানুষের সাথে আচার ব্যবহার, যে সে যার সাথে যেরকম করো খারাপ ব্যবহার করতো। বাগিনারা তো আছে মোটামুটি উচ্ছৃঙ্খলে, চেষ্টা করছে অনেকক্ষণ এটি ভালো করতো, এটি ভালো হয়েছে না, এই আর কি। মানুষের জায়গা বিক্রি করতে হলে তাকে চাঁদা দিতে হবে, তবে তার জায়গার থেকে বেশি তার নারী লালসাটা বেশি। তার মতো বাজে লোক, খারাপ লোক আমার মনে হয় না কুমিল্লাতে, এমনকি বাংলাদেশে আছে। কারণ কি, যে নিজের বাপকে মাননীয় আদালতে হলফনামা দিয়ে বাপকে অস্বীকার করে চাচাকে বাপ বানায়, ওর মতো খারাপ লোক আর দুনিয়াতে থাকার কথা না। আমার মামাকে খারাপ বলতে তো আমিও খারাপ হয়ে যেতেছি, ঠিক না? আমার মামা কতটুকু খারাপের কোনো লিমিট নাই তার। দর্শক, একটা মানুষ কতটা খারাপ হলে পরে এলাকাবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি নিজের রক্তের সম্পর্কের লোকজনও তার প্রতি ঘৃণা জানায়, এতক্ষণ তাই তুলে ধরা হলো আপনাদের সামনে। তবে সমাজের বিস্ফোরা হিসেবে যাতে এরশাদ শিকদার, নূর হোসেন আর বিল্লুরা জন্মাতে না পারে, সেদিকে নজর দিন। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব,
অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।